সে যদি হাতে একটা তৃণমূলের পতাকা তুলে নিয়ে বলে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেসের জিন্দাবাদ, তাহলে সে অসুর থেকে ভাসুরে রূপান্তরিত হয়ে যাবে। যারা এই উর্দুকে ভাষা হিসেবে বেছে নেয় তাদের রাজনৈতিক অতীত বা সামাজিক অতীত কি? ওখানে একটা অন্য ইতিহাস পড়ানো হয়, ভুল ইতিহাস, যে 47 সালের আগে ভারত পাকিস্তানের অংশ ছিল, যেটা অ্যাবসলিউটলি ভুল। মুসলিম এমএলএদের আমরা চ্যাংদোলা করে বার করে দেবো, ইত্যাদি ইত্যাদি। আপনি কি মনে করেন না যে এই স্টেটমেন্টগুলো বিজেপির মাধ্যমে সমাজকে ভাঙার একটা কাজ করতে পারে? প্রথমেই জিজ্ঞেস করি, কেমন আছেন? ভালো থাকতে বাধ্য হচ্ছি। এই বাধ্য কেন হচ্ছেন? কেন একদমই ভালো থাকছেন না, সেটা একটু বলুন। আমার মনে হয় এই মুহূর্তে এই রাজ্যের কোনো মানুষ ভালো নেই, সমাজ ভালো নেই। যারা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করেন, যারা মত প্রকাশ করতে চান, পরিস্থিতির বাধ্যবাধকতায় করতে পারছেন না, তারা কেউ ভালো নেই। একটা গভীর অসুখ এখন সমাজের, এর থেকে মুক্তি দিতে হবে, সেটাই একমাত্র লক্ষ্য। ধরুন, এই যে আপনি বললেন যে এর থেকে মুক্তি দিতে হবে, বিজেপি এবং আপনি এই মুহূর্তে রাজ্যের দায়িত্বে রয়েছেন, কোন কোন দিকে এই তৃণমূলের যে পলিটিক্যাল সিস্টেম মানুষকে খুশি রাখতে পারছে না বলে আপনারা মনে করেন? তারপর একটা দিক যদি আপনি বলেন। বিষয়টা কোনো বিশেষ দিকের নয়। 2011 সালে রাজ্যে একটা পালা বদল হয়, কিন্তু পরিবর্তন হয় না। তৃণমূল কংগ্রেসের গর্ভ থেকে জন্ম নিয়েছে এবং সেই প্রবল গর্ভ যন্ত্রণার সময় 1998 সাল, কংগ্রেসের লেবার রুম, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানির উপস্থিতি, একটা দলের জন্ম হলো এবং তাদের একমাত্র দর্শন ছিল সিপিএম বিরোধিতা, সিপিএম বিরোধিতা এবং সিপিএম বিরোধিতা। 2011 সালে যখন তথাকথিত পালাবদল হয়ে গেল, তখন স্বাভাবিকভাবেই দলের যে আইডিওলজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট বা দর্শনগত যে অবস্থান, সেটা ডাইলিউটেড হয়ে গেল। কারণ তৃণমূল কংগ্রেস নির্দিষ্ট কোনো মতাদর্শ ভিত্তিক দল নয়, আর কোনো নির্দিষ্ট এজেন্ডা নিয়ে তারা মানুষের সামনে আসেনি। ইস্যু ছিল একটাই, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা। আমি আমার মতো করে কথা বলবো, আমি আমার মতো করে প্রতিবাদ করব, আমি আমার মতো করে সিনেমা বানাবো, আমি আমার মতো করে সংবাদপত্রে এডিটোরিয়াল কলাম লিখব, আমি নির্বাচনে আমার দলের পতাকা নিয়ে অংশগ্রহণ করব, নির্বাচনে যদি আমি সংখ্যাগরিষ্ঠতা পাই আমি বোর্ড গঠন করব পঞ্চায়েতে, মিউনিসিপ্যালিটিতে। এই অবস্থাটা থাকলো না, একটা হেজিমনি আর একটা হেজিমনিকে রিপ্লেস করলো। আর তৃণমূল কংগ্রেসের অবস্থান হলো ফেস দ্য টাইম অ্যাজ ইট কামস, এবং তাদের দলের ঘোষিত অবস্থান হলো জো জিতা ও সেকেন্দার। এবং নিচের তলায় কর্মসূচি হয়ে গেল লিড দিতে হবে, যে বুথে লিড দিতে পারবে সে যদি হাতে একটা তৃণমূলের পতাকা তুলে নিয়ে বলে যে মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেসের জিন্দাবাদ, এই লড়াইয়ের নেত্রীকে মমতা ব্যানার্জি আবার কে, তাহলে সে অসুর থেকে ভাসুরে রূপান্তরিত হয়ে যাবে এবং তার সামনে অবগুণ্ঠন উন্মোচন করা যাবে না। একটা অ্যালিগেশন আমি আপনার বক্তব্য থেকে পাইনি, বাট আমি আপনাকে জিজ্ঞাসা করছি বিকজ আপনি বিজেপিকে রিপ্রেজেন্ট করছেন এই মুহূর্তে। ধরুন, এই যে সংখ্যালঘু বা সো কল্ড মুসলিম ভোট, ঠিক আছে, বিরোধী দলনেতাকে বারবার বলতে দেখা গেছে যে সনাতনী হিন্দুরা এখন, বা অনেক ক্ষেত্রে দেখা গেছে যে মুসলিম এমএলএদের আমরা চ্যাংদোলা করে বার করে দেবো, ইত্যাদি ইত্যাদি। আপনি কি মনে করেন না যে এই স্টেটমেন্টগুলো বিজেপির মাধ্যমে সমাজকে ভাঙার একটা কাজ করতে পারে? দেখুন, কোন পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী এই বক্তব্য রেখেছেন সেটা বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে শব্দচয়ন এবং শরীরী ভাষা একান্তই বক্তার ব্যক্তিগত।
আমি আমার অবস্থান থেকে কথা বলছি, আমি দলের অবস্থান থেকে বলছি, কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী শুধুমাত্র বিজেপির কে রিপ্রেজেন্ট করছেন এরকম বিষয়টা নয়। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের টুকরো টুকরো প্রতিবাদ, টুকরো টুকরো ব্যথা, টুকরো টুকরো কথাকে মানুষের সামনে তুলে ধরছেন এবং সেটাকে অ্যাড্রেস করছেন। সংসদীয় গণতন্ত্রে বিরোধী দলনেতা যখন আপনি হয়ে গেলেন, তখন আপনি শুধু বিজেপির থাকেন না। যেরকম মুখ্যমন্ত্রী তো তৃণমূলের মুখ্যমন্ত্রী নন, দুর্ভাগ্যবশত তিনি তৃণমূলের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে পরিস্থিতির প্রেক্ষিতে তিনি কিছু বক্তব্য রেখেছেন। ধরুন, আপনার গাড়ি যেখানেই যাবে, একটা বিশেষ ধরুন একটা ফুটবল ক্লাবের আছেন, কলকাতার বড় ফুটবল ক্লাব আছে অনেক। আমি কারোর নাম বলছি। তার সমর্থকরা আছেন। এবার আপনি যদি দেখেন একটা ফুটবল ক্লাবের সদস্যরাই আপনার গাড়ি দেখলেই গাড়ি আটকাচ্ছে, পাথর ছুঁড়ছে, তাহলে সেক্ষেত্রে আপনি দু একটা মন্তব্য করবেনই। এবং প্রকাশ্যে আমাদের যে কর্মীদের আক্রমণ করিয়ে দেওয়া হচ্ছে, শুধুমাত্র এটা একটা বিভাজনের রাজনীতির মধ্যে। আমি যাচ্ছিলাম ডায়মন্ড হারবারে। আমার বিজেপির এমন কোনো এজিটেশনের প্রোগ্রাম ছিল না। প্রোগ্রাম ছিল যে আমি সেই প্রোগ্রামটায় যাব, আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বক্তব্য রাখবেন। আচ্ছা। আমি সেই মঞ্চে গিয়ে পৌঁছব। দিলীপ ঘোষ আরেক জায়গা থেকে আসছিলেন, আমি জায়গা থেকে আসলাম। হঠাৎ দেখলাম রাস্তায় কিছু মানুষ দাঁড়িয়ে পড়েছেন ঠিক ডায়মন্ড হারবারের আগে। তা আমার সঙ্গে আমার পার্টির সহকর্মীরা থাকে। আপাতত আমার কোনো সিকিউরিটি নেই। তা নামার সঙ্গে সঙ্গেই আমাকে মারধর শুরু করে দেওয়া হলো। আমার একটা বিশেষ একটা প্রতিমা ছিল গলায়। আমি আর সেটা বলতে চাইছি না এখানে। সেটাকে প্রথম ছিঁড়ে ফেলা হলো। সেটাকে পা দিয়ে মারানো হলো। আমার গাড়ি পুরো ভেঙে গুঁড়িয়ে দেয়া হলো। একটা মাত্র বই খালি গাড়িতে ছিল। আরেকজনকে দেবার জন্য আমি ক্যারি করছিলাম। সেইটা অক্ষত ছিল। ওখান থেকে এ পুলিশ দাঁড়িয়ে দেখলো সামনে। একবারও এগিয়ে এলো না। আমাদের ৩-৪ জনকে যেভাবে ফেলে মারা হলো, ওখান থেকে পরে গিয়ে ভারত সেবাশ্রম সংঘের হসপিটালে গেলাম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমারও সামান্য কিছু পরিচিতি আছে। আমি একজন প্রাক্তন বিধায়ক ছিলাম তখন। আমি নাগরিক যদি থাকি, হুম। পুলিশকে ইনফর্ম করবার পরেও সেখানে পুলিশ পৌঁছলো না। আজকে শুভেন্দু অধিকারীকে এত সিকিউরিটি নিয়ে কেন ঘুরতে হচ্ছে? তার কারণ কি? কবার বিরোধী দলনেতা আক্রান্ত হয়েছে? তিনি একটা বক্তব্য রেখেছেন যে আমরা সংখ্যালঘুদের ভোটের দরকার নেই, আর এ ধরনের বক্তব্য রাখলে আমি চ্যাংদোলা করে বাইরে বার করব। আপনি বলুন তো, হুম। ভারতবর্ষের এমন কোনো প্রদেশ দেখাতে পারবেন বা এমন কোনো সাম্প্রতিক ঘটনা দেখাতে পারবেন? সংঘর্ষ তো অনেক হয়েছে। কমিউনাল কনফ্রন্টেশন হয়েছে, জাতিগত দাঙ্গা হয়েছে, রিজার্ভেশন নিয়ে ট্রেন বন্ধ হয়েছে, আগুন লাগানো হয়েছে, রিজার্ভেশনের দাবিতে পথ অবরোধ হয়েছে, কৃষক আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের নামে পার্লামেন্টে ঢোকার চেষ্টা করা হয়েছে, অনেক ঘটনা ঘটেছে। কিন্তু পশ্চিমবঙ্গে সাম্প্রতিককালে মুর্শিদাবাদে এই ঘটনা ঘটল। একজন বিবাহিত হিন্দু মহিলা ৪০ ঊর্ধ্ব, তিনি দাঁড়িয়ে বিএসএফ এর অফিসারকে বলছেন, সিআইএসএফ এর অফিসারকে বলছেন যে আপনি আমায় গুলি করুন, আমি আপনার গুলিতে মরতে চাই, কিন্তু আমার শরীরটা অন্যের হাতে অপবিত্র হতে দেব না। যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে সেই পরিস্থিতি মুর্শিদাবাদে হয়েছে। একজন নির্বাচিত জনপ্রতিনিধি, সংবিধানের শপথ নিতে হয়তো বিধায়ক হবার পরে, বিধানসভার চেয়ারে বসার আগে, তিনি বলছেন এখানে আমরা ৭০% হিন্দু, ৩০%, যখন চাই ও কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি। প্রকাশ্যে এই বিবৃতি দিচ্ছেন। আমাদের মহানাগরিক ফিরহাদ হাকিম, তিনি প্রকাশ্যে দাওয়াতে ইসলামের কথা বলছেন এবং এটা বলছেন। সেদিনের আর বেশি দেরি নেই, সেদিনও আসছে যেদিন উর্দু ভাষায় ৫০% বেশি পশ্চিমবঙ্গের মানুষ কথা বলবে। মানুষ যদি বাংলার বদলে উর্দুকে বেছে নেয়, সেটাও মানুষের ইচ্ছা। কিন্তু প্রশ্ন হলো, যারা এই উর্দুকে ভাষা হিসেবে বেছে নেয়, তাদের রাজনৈতিক অতীত বা সামাজিক অতীত কি?
যেদিন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ব্রিটিশ ইন্ডিয়ায়, সেটাই ছিল প্রথম ঘটনা, হুম। ইউনিভার্সিটির কনভোকেশন মিটিংয়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে এসেছিলেন। তো স্বাভাবিকভাবেই সেদিন তো সমস্ত বাঙালির বা ছাত্রছাত্রীর যারা বাংলা ভাষায় কথা বলেন তাদের তো এক জায়গায় আসা উচিত ছিল। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ভেবে দেখুন, পরাধীন ভারতবর্ষে কনভোকেশন মিটিংয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার বাড়ির পাশের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পৌঁছচ্ছেন, আর সেখানে যারা উর্দুভাষী মানে ফেরাতাকি মনস্ক মানুষজন আছেন তারা বয়কট করছেন সভা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে প্রথম লোগো ছিল তার হুম। মধ্যে থেকে একটি কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে, সেটাও কিছু মানুষের দাবিতে বাধ্য হয়েছেন ভাইস চ্যান্সেলর সরাতে। তো এটা আমাদের অতীত। এখন বর্তমান প্রজন্মকে যদি আপনি বলেন ইতিহাস পড়ার কোনো প্রয়োজন নেই, যেমন পাকিস্তানের আপনি সিলেবাস দেখুন, বাংলাদেশের সিলেবাস দেখুন, হুম। ইতিহাস আছে? কোনো ইতিহাস নেই। কারণ পাকিস্তান নামে তো অতীতে কোনো দেশ ছিল না, রাষ্ট্র ছিল না, কোনো জাতি ছিল না। ওখানে একটা অন্য ইতিহাস পড়ানো হয়, ভুল ইতিহাস, যে 47 সালের আগে ভারত পাকিস্তানের অংশ ছিল, যেটা অ্যাবসলিউটলি ভুল, না মানে সেটা তো ভিন্ন বিষয়। হাস্যকর। সেটা সেটা তারা তাদের ন্যারেটিভ তৈরি হ্যাঁ। করতেই পারে, কিন্তু আমার বক্তব্য অন্য জায়গায়। হুম। যে একটা স্টেটের ঘোষিত ডক্ট্রিন হুম। যদি ইসলাম হয়, তাহলে ইসলামের নামে নিঃসন্দেহে একটা কি দেশটাকে এক রাখা যাবে। ধর্মই যদি একটা কোহেসিভ ফ্যাক্টর হিসেবে কাজ করে একটা পুরো রাষ্ট্রের মধ্যে, তাহলে বাংলাদেশের জন্ম হলো কি করে? আর বাংলাদেশের জন্মটা যদি শুধুমাত্রই বাংলা ভাষার কারণে হয়ে থাকতো, তাহলে আজকে বাংলাদেশের এই চিত্র হতো না। যদি ইসলামই একটা রাষ্ট্র তৈরি করবার একমাত্র অনুঘটক হতে পারে, নিয়ামক হতে পারে, তাহলে আরবে 22টি ইসলামিক দেশ থাকতো না। যদি ধর্মই যদি প্রত্যেকটি রাষ্ট্রকে প্রোটেক্ট করার ক্ষেত্রে সেটা ঠিক জায়গায় ব্যবহার করা হতো, তাহলে ট্রাম্প এতগুলো ইসলামিক দেশের এয়ার স্পেসকে ব্যবহার করে সুদূর আমেরিকা থেকে এসে আকাশে ফুয়েল চেঞ্জ করিয়ে এসে ইরানের উপর বোমাটা ফেলে চলে যেতে পারতো না। দেখুন, আধুনিক পৃথিবীতে, আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আমাদের যদি ভাবি যে টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি অ্যান্ড টুডেজ পলিটিক্স ইজ ডেভেলপমেন্ট, এই তরুণ প্রজন্ম তারা এই স্টালিন ট্রটস্কির দ্বন্দ্ব, আমাদের অতীতের নরমপন্থী চরমপন্থীদের কংগ্রেসের মধ্যে সংঘাত, এইগুলোতে আগ্রহী নয়। এখন আগ্রহী ঠিক কি ভুল এটা নিয়ে অন্য মানুষ চর্চা আলোচনা হতে করবেন, পারে। সেটা আমার বিষয় নয়। আমার উচ্চতার মতোই আমার জ্ঞান বিদ্যা বুদ্ধি সীমিত। আমি শুধু এটুকুনি আপনাকে বলতে পারি, আজকের যে পরিস্থিতি তাতে কিন্তু আমরা উল্টো দিকে আছে। আজকে সমাজ মাধ্যমে কারণে, সোশ্যাল মিডিয়ার কারণে এই প্রজন্ম অনেক কিছু জিনিস জানতে চাইছে যেগুলো তাদের জানানো হয়নি। হুম। আমাদের দেশে বহু এরকম মনুমেন্ট আছে যেটা কে তৈরি করেছে, আমি নাম বলে আর বিতর্ক বাড়াচ্ছি না, কে তৈরি করেছে সেটা জানা নিয়ে কোনো বিতর্ক হয় না। তো দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে।